যে মহিলা প্রবেশ করছেন এই ঘরে কিন্তু যাওয়া খুব অত্যন্ত কঠিন ব্যাপার। আমিও কিন্তু প্রবেশ করছি। খুব বেশি কিন্তু মূল যে দরজাটি দেখতে পাচ্ছেন ঢোকার, উনি যে ভিতরে প্রবেশ করলো, এই যুগে দেখেন এই যে 1 2 ঠিক 2 হাত। কবরেও যেখানে 3.5 হাত জায়গা মেলে, সেখানে দুনিয়ার জীবনে 2.5 হাতের এক খাঁচায় 2 মেয়েকে নিয়ে 24 বছর ধরে দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হচ্ছেন 65 বছরের এক বৃদ্ধা। ছাগলের ঘরের চেয়েও অধম এই খুপরির চারিদিকে শুধু নোনা জলের হাহাকার। আধুনিক সভ্যতার এই চরম লজ্জা দেখতে ক্যামেরার চোখ নিয়ে সুন্দরবনের শেষ সীমানায় পৌঁছেছেন তৌফিক রানা। খুলনার কয়রা উপজেলার হাজতখালী ঘাট হয়ে গাবুরা গ্রামের মধ্য দিয়ে নৌকায় চড়ে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের কোলঘেঁষা দক্ষিণ বেদগাছি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের দিকে। চারিদিকে নদীর উত্তাল পানি আর আদিগন্ত জলরাশির বুক চিরে আমাদের তরি ছুটে চলেছে শেষ সীমানার এক অবহেলিত জনপদের খোঁজে। আমাদের যাত্রাপথে নদীতে জোয়ার আসার অপেক্ষায় আমরা কিছু সময় একটি দ্বীপে বা ছোট্ট খালে আটকে যাই। তারপর জোয়ার আসলেই আমাদের নৌকা আবার ছুটতে শুরু করে ঘড়িলাল গ্রামের দিকে। প্রিয় দর্শক, আমরা যেই গ্রামে যাচ্ছি আজকে, এই সুন্দরবনের শেষ গ্রামে, সেখানকার মানুষকে বাঘে খেয়েছে, কারোর হাত নাই, কারোর পা নাই, তাদের জীবনটাই শেষ হয়ে গেছে এই জঙ্গলের কাজ করতে গিয়ে। আজকের যে যাত্রা বেশ খানিকটা ভয়ও লাগছে। একেবারেই ছোট নৌকা নিয়ে আমরা বেশ একেবারে সুন্দরবনের পাশ দিয়ে আমরা ছুটে চলেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ছোট জঙ্গল, সামনে অবশ্যই অনেক বড় জঙ্গল রয়েছে। এই যে দেখুন কি অবস্থা। এই যে সামনে ওই যে সুন্দরবন, একেবারেই যে জঙ্গলটা দেখা যাচ্ছে অদূরে, ওটা কিন্তু একদম বিশাল বন, যা বলা হয় ম্যানগ্রোভ ল্যান্ড। এটাই হচ্ছে সেই সুন্দরবন, 3 নদীর মোহনায় রয়েছে। অবশেষে প্রাণ নিয়ে অবশ্যই আমরা পাড়ে ফিরেছি। আমার বেশ ভয় লাগছিল যে এই অঞ্চলের মানুষজন কিভাবে জীবন নিয়ে মাছ ধরেন এবং জঙ্গলে কাজ করেন। আমরা গ্রামে উঠেই তাদের সুখ দুঃখ দেখব এবং শুনবো কেমন আছেন তারা, এই সুন্দরবনের শেষ গ্রামের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে ঢাকা পড়েছে গ্রামের চরম অভাব আর শিশুদের অন্ধকারের ভবিষ্যৎ। দেশের এত উন্নয়ন হলেও এই গ্রামে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। বহু দূরের পথ পেরিয়ে শিশুদের পড়াশোনা করতে হয়, এটা একটা চরম বৈষম্য। এখানকার মানুষজন পেটের দায়ে সুন্দরবনের গহীন জঙ্গল আর বাঘের মুখে জীবন বাজি রেখে মাছ, কাঁকড়া আর মধু সংগ্রহ করে আদিম পেশায় টিকে আছে। এই কি তবে আমাদের আধুনিক দেশের উন্নয়ন? আমাদের বিস্কুট টিফিনি দেবে, টিফিনি আমরা সবাই খাবো। ছোট মানুষদের জন্য পাঠশালায় নিয়ে যাওয়া হচ্ছে, স্যারেরা আমাদের
দিয়েছে ছোট মানুষেরা খাবে বলে বিকাল আমার সকালে দেওয়া হবে এই বিস্কুটগুলো। মাথায় বিস্কুটের প্যাকেট নিয়ে প্রাইমারি স্কুলের এই শিশুদের হাসিমুখের উল্টো পিঠে আসলে এক নির্মম ভবিষ্যৎ অপেক্ষা করছে। এদের বাপদাদারাও একদিন এভাবেই পাঠশালাতে আসতো, অথচ আজ তারা বাঘের পেটে কিংবা কুমিরের আক্রমণে পঙ্গু। প্রজন্মের পর প্রজন্ম সুন্দরবনের এই ঝুঁকিপূর্ণ পেশাতেই শেষ হয়ে যাচ্ছে। এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ যেন আর এমন করুণ পরিণতি না হয়। এরা যেন বাঘ কুমিরের শিকার না হয়ে প্রকৃত আলোর মুখ দেখে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে এটাই এখন সময়ের দাবি। আমরা এখন যে বাড়িতে প্রবেশ করছি, এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি সুন্দরবনের গহীন জঙ্গলে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওই একজনেরা নিয়ে গেল কোষা কাটতে। আচ্ছা, ওই ধনামরলার অংশীর একজন নিয়ে ওনার বললে যে তুমি উঠে কাটো, আমরা একটু পান তামাক খাই নি। এখন একটা খোসা কাটি আর একটা কোপ দেবে এমন সময় বাঘে। এবার ওরা ডেকেছে ধনা না ঠিকই রাখবো, আমার সঙ্গী বাঘ পড়ি। ওরা না ছাড়ি দেশি বাড়ি, ওরা আর ফিরি পোয়া গাঙে গিয়েছ বলে তাও ডেকিস, ওরা আর যায়নি। আচ্ছা, মানে বাঘে খেয়ে ফেলেছে একেবারে। একেবারে কান ঠ্যাং সমস্ত খাই ফেলি। ও, আর কান ঠ্যাং আপনারা বডি পেয়েছিলেন? হ্যাঁ, সব ছিল। দিল্লি গ্রামের মানুষ এসে দিকি মাটি ছুটি দিয়ে থেকে বাড়ি। আচ্ছা, তাহলে এটা কত বছর আগে আপনার মনে বসে মেলা বছর হয়ে কটা বাচ্চা গেছে। কাছে ওই সেই কটাই বলো তুমি যে আমার এই কটা ওই বাচ্চা সাইডি বাসা হলি উনি আপনার 4 সন্তান হওয়ার পরেই হ্যাঁ। উনি জঙ্গলে গিয়েছিল এই মধু সংগ্রহ করতে। এটা কলে ছিল। আচ্ছা আচ্ছা, তাও কত বছর হবে আনুমানিক? এই সেই আমি বলতে পারবো না। আচ্ছা, ওনার বয়স হয়েছে এবং উনি বলতে পারছেন না যে আনুমানিক কত বছর হয়েছে ওনার স্বামীকে বাঘে খেয়েছে। বাঘে খাওয়া পরিবারের গল্প আপনারা শুনলেন এবং বুঝতে পারছেন যে একজন কর্মঠ ব্যক্তি যদি হারিয়ে যায় এই সুন্দরবনের জঙ্গলে, বাঘের মুখে পড়ে, তাহলে সেই পরিবারের কি হতে পারে। সুন্দরবনের গহীন জঙ্গলের কুমিরের ন্যায় দেখতে এক প্রজাতির ঘড়িয়াল বাস করত এক সময়। এই ঘড়িয়াল থেকে পরবর্তীতে নামকরণ হয় ঘড়িলাল গ্রাম। ঘড়িলাল গ্রামের লোকসংখ্যা প্রায় 2000 জনের মতো। তবে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো, চারিদিকে অথই নোনা জলের হাহাকার আর সৌন্দর্যের আড়ালে পাতা আছে এক নির্মম ফাঁদ। এই উপকূলীয় অঞ্চলের মানুষজন কপোতাক্ষ নদে মাছ ধরা, সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহ, নৌকা চালানো আর কাঁকড়া ধরেই কোনো রকম জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন। শহরের বড়লোকের বেগমরা যেখানে শখ করে টিকিট কেটে ছিপ দিয়ে মাছ ধরে, সেখানে এই অবহেলিত নারীরা স্রেফ দুমুঠো ভাত জোগাতে জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নোনা জলে মাছ ধরছেন, শুধুমাত্র তা বিক্রি করে চাল কেনার তাগিদে। বাঘে ধরে খাড়ে আনে, আমরা জঙ্গলে মাছ ধরি খাই, আমরা এইসব করি। আমি জানি মানুষ, বহুত মানুষ বাঘে খাই ফেলি, সেটা মানুষের কোনো ইয়ে নেই। বা কারো নিয়েছে ছাড়ি, কারো নিয়েছে না। হ্যাঁ, আমরা এই ছিপ বাই ডাংবাড়ায় বসি বসি আর কী করবো। আর ছেলেপিলেরা জাল টানে, জাল ধরে। আমরা জঙ্গলমহল করেছি, আমরা গোরান কাটেছি, পাতা কাটেছি। ওই গোরান পাতা কাটিয়ে এসে আমরা ওই দিয়ে আমরা জীবনযাপন করি।
আচ্ছা, এর ফলে বাঘও ধরেছে, গোরান কাটতে গেছি 8-10 জন গেছি, তার মধ্যে একজনের বাঘে ধরেছে। বাঘে ধরলে আমরা যাই আবার ছাড়াই ছুটি নিয়ে আসলাম, আমি বাড়ি আনলাম, আমি মাটি ছুটি দিলাম। আর এখন কি বলবো, এখন এখান থেকে নদীতে এই আমার এখন পারি ওই পারে যেই যাবো, সেই টাকাতে এসে ধরবে জলদস্যু, এসে আমাদের ধরবে। তা ধরেন আমাদের একটা ছেলে বা আমাদের একটা ভাই, ছোট ভাই, তাদের নিয়ে গেলাম, গিয়ে তার তুলি নিলি, এবারে নৌকার ডালির গায়ে ধরবে, ধরে জবই করবে। এবারে ওই বলবে এই মোবাইলই বল, বাড়ি বল, টাকা নিয়ে আসতে বল। 1 লাখ, 1.5 লাখ, 50,000, 80,000, 90,000 টাকা দিতে। তাই থাক আর না থাক। সুন্দরবনের বাঘ কুমিরের চেয়েও বড় ভয় জলদস্যুদের। এই মানুষটির আর্তনাদ আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করায়। পেটের দায়ে জীবন বাজি রাখা মানুষগুলো যখন দস্যুদের কাছে জিম্মি, তখন প্রশাসন কি তবে শুধুই নীরব দর্শক? দস্যুমুক্ত সুন্দরবনের এত ঢাকঢোলের পরেও কেন এই অসহায়দের নিরাপত্তা নেই? রাষ্ট্রের এই নীরবতা কি তবে অপরাধীদেরই আড়াল করছে? যাই হোক, এবারে আমরা একটু ভিন্ন দিকে যাই। আমি এখন ঠিক যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার চারিদিকে কিন্তু অথই পানি, এবং ঠিক এই পানির মাঝখানে একটি জরাজীর্ণ বাড়ি রয়েছে, এবং সেই বাড়িটি কারো নয়, একজন দুঃখী মানুষের বাড়ি। এমনই হতদরিদ্র যে এই আধুনিক যুগে তিনি এমনই এক জরাজীর্ণ পরিবেশে বসবাস করছেন, আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে তিনি কতটাই দুঃখী। তাহলে চলুন, আমার চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। এই আধুনিক যুগে এই পানির মধ্যে যে বসবাস করতে হয়, আসলে এ এক ভাগ্যের নির্মম পরিহাস। আমরা প্রবেশ করছি ঠিক বাড়ির যে প্রধান ফটক। আসলে প্রধান ফটক বলতে কিছুই নাই, যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আধুনিক সভ্যতার পিচঢালা রাস্তা আর বড় বড় ভবনের আড়ালে ঢাকা পড়ে গেছে 65 বছরের কদবানুর কান্না। যেখানে হাঁস মুরগিও ভালো ঘরে থাকে, সেখানে চিংড়ির ঘেরের নোনা জলে চরম অস্বাস্থ্যকর এক ঝুপড়িতে দিন কাটছে এই মানুষটির। কদবানুদের এই দশা হলে কিসের উন্নয়নের বড় বড় বুলি? আমাদের সুশীল সমাজ কি তবে অন্ধ, নাকি ঘুমিয়ে আছে? মানুষের ন্যূনতম মর্যাদা যেখানে বিলীন, সেখানে এই দৃশ্য আমাদের সমাজের জন্য চরম এক লজ্জা। আমি এখন প্রবেশ করলাম যে এখানকার যে আধুনিক টয়লেট, দেখেন কি অবস্থা। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি তাদের এই যে বাথরুমে, এখানে একটি এই যে কি বলে আর কি, পচা চট ঝোলানো রয়েছে, এই যে পচা চট ঝোলানো রয়েছে, এবং এটা তাদের দরজা। দেখেন এই যুগে এক একটি বাথরুম বানাতে মানুষ কোটি টাকাও খরচ করছেন, কিন্তু তাদের কি বেহাল অবস্থা। দেখার কি কেউ নাই এই দেশে? Maisha kolongan kinti nyashe. Iba na go gadonisha. Rosha khai to nyashe. খালে যাও তাহলে Neda, নামাই না। oy kola neda tuli. Khalai ko neda. দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ শুয়ে উঠলাম একটি
বিছানার উপর থেকে। তো এখানে এই খাটের কোনো কাঠের কোনো বালাই নেই বললেই চলে। এই যে দেখেন শক্ত ইট, এই যে ইট, এই যে ইট, এই যে দেখছেন ইট, এই যে ইট দেওয়া রয়েছে, ঠিক এই ইটের উপরে একটি কালো পলিথিন বিছানো রয়েছে এবং তার উপরে এই যে ছাগলের ঘরে থাকে যে ছেঁড়া চট, এই চট বিছানো রয়েছে, ধুলো বালি। আর এই যে বালিশের অবস্থা, এই বালিশ জানে তারা কতটা দুঃখী, তবুও এই বালিশে মাথা দিয়ে চরম সুখে বসবাস করছেন শহরের মানুষের চাইতে বেশি। চলুন দেখে আসি দক্ষিণ বেদগাছি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রটি প্রায় বন্ধ থাকায় আজ এই আধুনিক যুগেও গর্ভবতী মায়েরা অবহেলা আর দাইমার হাতে জিম্মি। চিকিৎসার এমন নির্মম বাস্তবতা দেখে আমরা আবার ফিরব কদবানুর মূল গল্পে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তো এখানে যদি কেউ অসুস্থ হয় বা প্রসব বেদনা হঠাৎ করে উঠে পড়ে, তাহলে শুনছি নাকি এটি একেবারেই সারাদিনই বন্ধ থাকে এই অফিস। আমরাও দেখেছি এবং এলাকার মানুষজন বলছে। শুনলাম তখন নাকি এখানকার একজন অফিসার রয়েছেন, ওনাকে ফোন দিলে উনি নাকি ফোনে পরামর্শ দেয় আর কি। উনি ওনার মুঠোফোনে উনি বলে দেন আর কি, নির্দেশনা দেন যে বাচ্চা কিভাবে হবে, কোথায় নিয়ে যেতে হবে, বা উনি আবার মাঝে মাঝে আসেনও এখানে। তো যাই হোক, এখানকার এই বিষয়টা খুবই খারাপ লাগলো যে এরকম একটি প্রতিষ্ঠান প্রায় সারাদিনই তালাবদ্ধ অবস্থায় থাকে। দক্ষিণ বেদগাছি পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, এখানে নিয়মিত কোনো সেবা দেওয়া হয় না। ওই সপ্তাহে মনে করলে একদিন আসে, না করলে মাসেও একদিন পাওয়া যায় না। বিভিন্ন লোক আসি ফিরেও যায়, ডাক্তার আসবে কি না আসবে কি না, বিভিন্ন জায়গায় আশপাশ সবার কাছে যাইনি, অপেক্ষা করি ওরা ফিরে যায়, কিন্তু নিয়মিত ডাক্তার এখানে থাকে না। গর্ভবতী মারা দেখা যায় হঠাৎ প্রসব বেদনা উঠে গেছে, তারা এইখানে কোনো সেবা পাচ্ছে না। এইখানতে যায় গিরমাল অথবা খুলনা পর্যন্ত যেতে গেলে এমার্জেন্সি, তো গাড়ি কাঁচা রাস্তায় বর্ষা বাদল হলে তো সেখানে গাড়ি পাওয়াই যাবে না, একমাত্র বোটের মাধ্যমে যেতে হবে, তাও তো সময় সাপেক্ষের ব্যাপার। সরকার লাখ লাখ টাকা বেতন দিলেও কর্মকর্তারা ঘুমাচ্ছেন, আর এদিকে দক্ষিণ বেদগাছি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় গর্ভবতী মা ও শিশুর জীবন প্রতিনিয়ত চরম ঝুঁকিতে পড়ছে। এই অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তাদের চিরতরে অবসরে পাঠিয়ে এখনই তরুণদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। কদি নামের যে মহিলা প্রবেশ করছেন এই ঘরে কিন্তু যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। হ্যাঁ, এই যে যান, আমিও কিন্তু প্রবেশ করছি। খুব বেশি কিন্তু মূল যে দরজাটি দেখতে পাচ্ছেন ঢোকার, উনি যে ভিতরে প্রবেশ করলো, এই যুগে দেখেন এই যে 1 2 ঠিক 2 হাত, মানে 2.5 হাত কিন্তু এটার কিন্তু উচ্চতা। এই ঘরের যে প্রধান গেটটি রয়েছে, এই যে এই গেট দিয়ে কিন্তু মানুষ ঢুকতে পারে না। দেখেন আমি প্রবেশ করছি কত কষ্ট করে, যে আমি বসেও কিন্তু আমার মাথায় কিন্তু বেঁধে যাচ্ছে যে আমি ঢুকে পড়লাম। এই মুহূর্তে আমি ঘরে প্রবেশ করলাম। হ্যাঁ, এই যে আমি ঘরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, আমরা অনেক কষ্টে এই যে 2 হাত যে তার দরজা, সেই দরজা অতিক্রম করে আমরা এই ঘরে বসে রয়েছি এবং এখানে না আছে ফ্যান, না আছে বিদ্যুতের ব্যবস্থা, বেশ প্রচণ্ড গরম। এবং আমরা শুনে নেব এই কদি বেগমের নাতনির মুখ থেকে তাদের এই দুঃখে গাথা জীবন কাহিনী। আমরা জানতে চাচ্ছি, তানিয়া, তো এইখানে তোমরা কত বছর যাবৎ বসবাস করছো? আমি হুই দেখতে সেই আইলা, তখন আমি বেশি বড় না, আমার শালির মতন এইরকমই, তখন আমি বেশি বুঝি না, সেই জায়গাতে হইলো কষ্ট। মনে করেন 15-16 বছর এইখানে আছো। 2009 সালে যে দুর্যোগ আইলা আসছিল, এবং সে সময়ও তোমরা এই জায়গাতেই রয়েছিলে। আমি শালির মতন, আমি কিছু বুঝিনি। তোমরা তো সে সময় মনে না। আচ্ছা, বড় হয়ে তুমি যখন দেখছো যে মানুষজন পাকা বাড়িতে থাকে বিলাসবহুল, তোমার এই ছোট্ট কুটিরে থাকতে কেমন লাগে? কি করব, আমার আব্বু তো নেই, আমার আব্বু আমার শালিসি অনেক ছোট থাকতে আমার থুই চুলি গেছে, বুঝছেন? 1 মাস বয়স তখন আমার থুই আমার আব্বু চুলি গেছে। সেই জায়গাতে এই যে চারিদিকে পানি, এখানে সাপ পোকামাকড়ের ভয় লাগে না? ওই থাকি অভ্যাস হয়ে গেছে।
মৃত্যুর পরও মানুষ 3.5 হাত কবরের জায়গা পায়, অথচ এই সভ্য যুগে বেঁচে থাকতে এক চিলতে সুস্থ পরিবেশ পেলেন না 65 বছরের কদবানু। এদেশেরই নাগরিক হয়েও যখন হাঁস মুরগির চেয়েও অধম ঘরে ধুকে ধুকে মরে, তখন রাষ্ট্র কি তার দায়িত্ব এড়াতে পারে? কিসের তবে এত বড় বড় উন্নয়ন? ওনাদের এই বেঁচে থাকা আমাদের শাসন ব্যবস্থার বুকে এক জীবন্ত লাশ। তাদের আয় রোজগার করার কোনো পুরুষ মানুষ নাই। দিন আনে দিন খায়, কোনো দিন চুলো জ্বলে, আবার কোনো দিন চুলো জ্বলে না, কেউ খোঁজ রাখে না। আর তাদের এই অল্প সময়ের মধ্যে তারা এত ভালোবাসা দেখালো আমাকে। দেখেন কি দ্রুততমভাবে খাবার দাবারের একটু আয়োজন করেছে, না খাইয়ে আমাকে ছাড়বে না। থাক থাক। সত্যি এই ডিম আর কয়েকখানা রুটি আমার সারা জীবন মনে থাকবে, যে তাদের এই ভালোবাসার কুটিরে বসে আমি খেয়েছিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।